সিমলা এক স্বপ্নের শৈল শহর। পাইন গাছের সারি আর পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া মেঘের ভেলায় ঢাকা এই শহরের রহস্যময় রূপ এমনিতেই মনে শিহরণ জাগায়। আমরা 3 বন্ধু মিলে সিমলায় এসেছি এক ভৌতিক অ্যাডভেঞ্চারের নেশায়। আমরা শুনেছি এখানকার এক পুরনো টানেল নিয়ে এক অদ্ভুত কিংবদন্তি প্রচলিত আছে, বরফ টানেল 33। স্থানীয়দের মুখে মুখে এই টানেলকে নিয়ে যেসব গল্প ফেরে তা রীতিমতো গা ছমছমে। জুলাইয়ের শেষের দিক, সিমলার পাহাড়ে হালকা শীতের আমেজ। পর্যটকদের ভিড় কম আর পাহাড়ের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে উঠেছে। কুয়াশার চাদর আর পাইন গাছের সারি এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। এই মনোরম পরিবেশে শহরের কোলাহল থেকে দূরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরফ টানেল। আকাশ নীলচে ধূসর। টয়োটা ইনোভার জানলার বাইরে তাকিয়ে শুভ বলল, বিশ্বাসই হচ্ছে না আমরা সত্যি সত্যি সেই টানেলে যাচ্ছি যেখানে নাকি রাতের বেলা ফিসফিসানির আওয়াজ পাওয়া যায়। রিয়া পাশেই বসেছিল, হেসে বলল, তুই কি এখনো ওসব ভূতের গল্প বিশ্বাস করিস শুভ? রিয়া পেশায় সাংবাদিক, যুক্তিতর্কে বিশ্বাসী, কোনো অলৌকিক গল্পগাছার ধার ধারে না। তার সঙ্গে গাড়ির পেছনের সিটে বসে বছর 24-এর তরুণ অভ্র, যে কিনা প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে রীতিমতো উৎসাহী। বিশ্বাস অবিশ্বাসের কথা নয় রিয়া, অনেক স্থানীয় লোক তো বলে ওখানে কর্নেল বড়গের আত্মা আজও ঘুরে বেড়ায়। গাড়ির ড্রাইভার নরেশ এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ খুলল। একে আমি নিজে শুনেছি স্যার, রাতের বেলা টানেলের কাছে কেউ ঘেঁষতে সাহস পায় না। কেমন যেন একটা ওই ঠান্ডা স্রোত বয়ে যায়, আর 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 মনে হয় কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। শুভর গায়ে কাঁটা দিয়ে উঠল, যদিও মুখে সাহস দেখাচ্ছিল। রিয়া অবশ্য হেসে উড়িয়ে দিল সব কথা। হ্যাঁ, এসব মনের ভুল। এমন পরিত্যক্ত জায়গায় একা থাকলে এমন মনে হওয়া অস্বাভাবিক কিছুই নয়। ওদের গন্তব্য টানেলের একদম কাছে। সেখানে ওরা একটি ছোট গেস্ট হাউস বুক করেছে। রাতটা গেস্ট হাউসেই কাটানোর পরিকল্পনা করেছে। কাল সকালে সবাই মিলে টানেলে প্রবেশ করবে, নিজেদের মতো করে অনুসন্ধান চালাবে। রিয়া সংবাদপত্রের আর্টিকেলের জন্য কিছু তথ্য ছবি সংগ্রহ করবে। শুভর প্ল্যান হলো রহস্যের অনুসন্ধান করা, আর অভ্র তার প্যারানর্মাল অভিজ্ঞতার ঝুলিকে আরও একটু সমৃদ্ধ করে নিতে চায়। গেস্ট হাউসে পৌঁছে পথের ক্লান্তি কাটিয়ে উঠতে না উঠতেই সন্ধ্যা ঘনিয়ে আঁধার নেমে এলো। গেস্ট হাউসের বারান্দায় বসে ওরা রাতের খাবার খাচ্ছে। দূরে আবছা আলোয় টানেলের প্রবেশ মুখটা দেখা যাচ্ছে। ঝিঁঝি পোকার ডাক মাঝে মাঝে চারপাশের নিস্তব্ধতা ভঙ্গ করছে। হঠাৎ এক দমকা ঠান্ডা বাতাস ওদের ছুঁয়ে গেল। শুভ আর অভ্র একে অপরের দিকে তাকালো। রিয়া অবশ্য নির্বাকভাবে খাবার খাচ্ছে। খাবার শেষ করে ওরা যখন নিজেদের রুমে যাচ্ছে, শুভর মনে হলো যেন কেউ ওর কানের কাছে ফিসফিস করে কিছু বলল। ও চমকে ঘুরে তাকালো, কিন্তু আশেপাশে কেউ নেই, শুধু রাতের নীরবতা আর টানেলের রহস্যময় অন্ধকার। পরদিন সকাল, সূর্য উঁকি দিলেও তার নরম আলো টানেলের গভীরে পৌঁছাতে পারছে না। শুভ, রিয়া আর অভ্র প্রয়োজনীয় সরঞ্জাম, টর্চ লাইট, ক্যামেরা, সাউন্ড রেকর্ডার আর অভ্রর ইএমএফ ডিটেক্টর নিয়ে টানেলের মুখে এসে দাঁড়ালো। টানেলের প্রবেশপথের ওপর পুরনো ফলকে লেখা টানেল নাম্বার 33 যেন এক নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। চল, আর দেরি করে লাভ নেই, আমি ক্যামেরা নিয়ে রেডি। অভ্র ডিটেক্টর চালু করতেই সেটার ছোট্ট ডিজিটাল ডিসপ্লেতে কিছু সংখ্যা ভেসে উঠল, কিন্তু কোনো অস্বাভাবিক রিডিং দেখা গেল না। টানেলের প্রবেশ মুখটা বিশাল, আর ভেতরে ঢুকতেই মনে হলো যেন একটা দৈত্যের মুখের ভেতর ঢুকে পড়েছে ওরা। টানেলের ভেতরের স্যাঁতস্যাঁতে বাতাস
লোহার তারের ঝুলন্ত জাল আর পাথরের দেওয়াল থেকে টপ টপ করে জল পড়ার শব্দ এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। রেল লাইনের উপর দিয়ে সাবধানে হাঁটছে ওরা। টর্চের আলো ফেলে দেখছে টানেলের দীর্ঘ পথ। কয়েক কদম ভেতরে যেতেই বাইরের দিনের আলো পুরোপুরি উধাও হয়ে গেল। চারপাশ ঢেকে গেল নিকষ কালো অন্ধকারে। ইস, এখানে কি কোনো আলো নেই? শুভ ফিসফিস করে বলল, তার গলায় ভয় স্পষ্ট। নেই? আরে এটাই তো ভালো, ভূতের সাক্ষাৎ পাওয়ার জন্য একেবারে পারফেক্ট। অভ্রর চোখে কৌতূহল। ওর ইএমএফ ডিটেক্টরের রিডিং তখনও স্বাভাবিক। ওরা প্রায় 100 মিটার ভেতরে প্রবেশ করেছে। তখন হঠাৎ অভ্রর ডিটেক্টরটি বেজে উঠল। ছোট্ট যন্ত্রটি দ্রুত শব্দ করতে শুরু করেছে। ডিসপ্লেতে রিডিং লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কি হচ্ছে অভ্র? হ্যাঁ হ্যাঁ, ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের অস্বাভাবিক রিডিং দিচ্ছে একটা। তার মানে এখানে তো কিছু একটা আছেই। অভ্র উত্তেজিত হয়ে বলল। ও দ্রুত সাউন্ড রেকর্ডার চালু করলো। সেই মুহূর্তে ওদের থেকে কয়েক মিটার দূরে টানেলের দেওয়াল থেকে পাথরের বড় একটা চাই খসে পড়ল। কিন্তু মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি সেটাকে ঠেলে ফেলেছে। তারা তিনজনেই চমকে উঠল। এটা তো শুধু পাথর পড়লো, এত অবাক হওয়ার কি আছে? না রিয়া, কোনো জিনিস অভিকর্ষের টানে পড়া আর কেউ ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। শুভর কথার রেশ কাটতে না কাটতেই টানেলের গভীর থেকে একটা শীতল বাতাস এসে ওদের গা ছুঁয়ে গেল। শুধু শীতল অনুভূতি নয়, এই বাতাস যেন সঙ্গে করে নিয়ে এলো এক মৃদু ফিসফিসানি। মনে হলো অগণিত কণ্ঠে কারা যেন কথা বলছে, কিন্তু কোনো শব্দই স্পষ্ট নয়। অশরীরী সেই ফিসফিসানি তাদের কানের পাশ দিয়ে চলে গেল, আর তাদের শিরদাঁড়াবে এক হিম শীতল স্রোত নেমে গেল। এই তোরা 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 শুনতে পাচ্ছিস? অভ্রর গলা কাঁপছিল। ওর ইএমএফ ডিটেক্টর তখন পাগলের মতো বাজছে। রিয়ার মুখেও এবার ভয়ের ছাপ স্পষ্ট। যুক্তি দিয়ে এই ঘটনার ব্যাখ্যা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। টানেলের নীরবতা যেন আরো গভীর, আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারা বুঝতে পারল কর্নেল বড়গের আত্মা হয়তো সত্যি সত্যি তাদের আগমন টের পেয়েছেন। ফিসফিসানির শব্দ মিলিয়ে গেলেও তার রেশ শুভ, রিয়ার, অভ্রর মনে গেঁথে রইল। অভ্রর ইএমএফ ডিটেক্টর তখনও সমান তালে বাজছে, আর ডিসপ্লেতে অস্বাভাবিক রিডিং লাফিয়ে চলেছে। টর্চের আলো ফেলে তারা টানেলের গভীরের দিকে তাকালো, কিন্তু নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এটা কি ছিল? যেটাই হোক না কেন, সেটা আমাদের আশেপাশে আছে। তার চোখে ভয়ের পরিবর্তে এক অদ্ভুত উত্তেজনা। সে সাউন্ড রেকর্ডার সামনের দিকে তাক করে রাখল। হঠাৎ টানেলের ভেতরের শীতল বাতাস যেন আরো শীতল হলো। এবার শুধু ঠান্ডা বাতাস নয়, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের দিকেই ধেয়ে আসছে। টর্চের আলো কেমন যেন ম্লান হয়ে আসছে। মনে হচ্ছে যেন কোনো কিছু টর্চের আলো শোষণ করে নিচ্ছে। এরপরই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। টানেলের দেওয়ালের গায়ে ওদের থেকে কিছুটা দূরে এক অস্পষ্ট আকৃতি ফুটে উঠল। প্রথমে তা শুধু আবছা আলো ছায়ার খেলা মনে হলেও ধীরে ধীরে তা স্পষ্ট হতে শুরু করলো। একজন দীর্ঘদেহী মানুষের অবয়ব, যার পরনে পুরনো আমলের সাহেবি পোশাক। মুখটা বোঝা যাচ্ছে না, যেন কুয়াশা দিয়ে ঢাকা। আকৃতিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। শুভ ভয়ে এক পা পিছিয়ে গেল। ওইটা কি? রিয়া সঙ্গে সঙ্গে ক্যামেরা তাক করে ছবি তুলতে গেল, কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ কাজ করলো না। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ছবি তুলতে বাধা দিচ্ছে।
হতাশা আর ভয় মেশানো গলায় রিয়া বলল, ক্যামেরা কাজ করছে না। অভ্রর ইএমএফ ডিটেক্টর তখন সর্বোচ্চ রিডিং দেখাচ্ছে, আর তার সাউন্ড রেকর্ডার থেকে এক অদ্ভুত হিস হিসে শব্দ বেরিয়ে আসছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার সারা জীবনে সে এমন স্পষ্ট অলৌকিক কাণ্ড দেখেনি। অদৃশ্য অবয়বটি তাদের আরও কাছে চলে এলো। তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে টানেলের ভেতরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। ওদের সকলেরই দম নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ ওদের শ্বাস রোধ করার চেষ্টা করছে। এক তীব্র অবর্ণনীয় মন খারাপ করা অনুভূতি ওদের গ্রাস করছে, যেন কোনো আত্মা নিজের সব দুঃখ যন্ত্রণা ওদের মধ্যে সঞ্চারিত করে দিচ্ছে। কর্নেল বড়ক। হঠাৎ করে সেই অবয়বের অস্পষ্ট মুখ থেকে একটি গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যা টানেলের দেওয়ালে প্রতিধ্বনি তুলে ভয়ঙ্কর রূপ নিল। সেই দীর্ঘশ্বাস তাদের কানের পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করল, আর তাদের শিরদাঁড়া বেয়ে এক নতুন ধরনের ভয়ের স্রোত নেমে গেল। এই ভয় শুধু মৃত্যুর নয়, এই ভয় এক অতৃপ্ত আত্মার অব্যক্ত যন্ত্রণার। পর মুহূর্তেই সেই অবয়ব দ্রুত মিলিয়ে গেল, যেন এতক্ষণ কোনো স্বপ্ন দেখছিল ওরা। টর্চের আলো আবার উজ্জ্বল হলো। ইএমএফ ডিটেক্টর ধীরে ধীরে স্বাভাবিক রিডিংয়ে ফিরে এলো, কিন্তু ওরা তিনজনই কাঁপছে। ওরা বুঝতে পারল এই টানেল এক অতৃপ্ত আত্মার কারাগার। সেই অশরীরী অবয়ব অদৃশ্য হওয়ার পর টানেলের ভেতরের নিস্তব্ধতা আরো ভারী হয়ে উঠল। শুভ, রিয়ার, অভ্র একে অপরের দিকে তাকিয়েছিল, তাদের চোখে ভয় আর উদ্বেগ। অভ্রর ইএমএফ ডিটেক্টর যদিও স্বাভাবিক হয়ে গিয়েছিল, তবু তাদের মনের ভেতরকার অস্থিরতা কমেনি। আমাদের ফিরে যাওয়া উচিত। রিয়া তখনও ক্যামেরার দিকে তাকিয়েছিল। তার আক্ষেপ আর এই অলৌকিক ঘটনা ক্যামেরায় কয়েদ করতে না পারার যন্ত্রণা তার চোখে মুখে। আমি কোনো ছবি তুলতে পারিনি। এটা একটা অবিশ্বাস্য ঘটনা, আর আমরা যে এই অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি তার কোনো প্রমাণ নেই। তার সাংবাদিক মন কিছুতেই এই দুর্লভ অভিজ্ঞতা ক্যামেরা বন্দি করার সুযোগ হাতছাড়া করতে চাইছিল না। এমন অভূতপূর্ব অনুভূতি আমার জীবনে আগে কখনো হয়নি। এ তো সবে শুরু রিয়া। কর্নেল বড়গের আত্মা যদি সত্যিই এত সক্রিয় থাকে, তাহলে টানেলের গভীরে নিশ্চয়ই আরও কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এই রহস্যের উন্মোচন আমাদেরকে করতেই হবে। মাঝপথে ফিরে গেলে চলবে না। তার চোখ দুটো কৌতূহলে জ্বলছে। অভ্রর কথায় রিয়া আর শুভ দুজনেই চিন্তায় পড়ে গেল। রিয়ার যুক্তিবাদী মন তখনও প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু সে এই অলৌকিক ঘটনা অস্বীকার করতে পারছে না। সে যা দেখেছে তা তার সমস্ত যুক্তিবাদী ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। শুভ যদিও ভয় কাঁপছে, তবু তার ভেতরের অভিযাত্রী মন এই রহস্যের শেষ দেখতে চায়। রিয়া শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, কিন্তু আর কোনো ঝুঁকি নয়, আমরা সতর্ক থাকব। ওরা আবার টর্চের আলো জেলে সাবধানে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন ওদের এক অজানা ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। টানেলের ভেতরের দেওয়ালগুলো আরো পুরনো আর স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে। কোথাও কোথাও কংক্রিটের ফাটল থেকে জল চুঁইয়ে পড়ছে, আর সেগুলোর গায়ে জমা হয়েছে সবুজ শ্যাওলার আস্তরণ। ওরা প্রায় আরও 100 মিটার ভেতরে এগিয়ে গেল। টানেলের বাঁদিকের দেওয়ালে কিছু অস্পষ্ট দাগ ওদের চোখে পড়ল। টর্চের আলো ফেলতেই দেখা গেল সেগুলো যেন কিছু হাতে লেখা অক্ষর, বহু পুরনো, অস্পষ্ট। এগুলো কি? রিয়া দ্রুত কাছে গিয়ে টর্চের আলো আরো কাছে নিয়ে গেল। মনে হচ্ছে এগুলো হাতে লেখা কিছু শব্দ, খুব পুরনো, আবছা হয়ে গেছে। সে খুব সাবধানে অক্ষরগুলো পড়ার চেষ্টা করলো। মনে হচ্ছে লেখা হয়েছে ফেলিওর
হিউমিলিয়েশন, এসকেপ। ঠিক তখনই অভ্রর ইএমএফ ডিটেক্টর আবার তীব্রভাবে বেজে উঠল। সাউন্ড রেকর্ডার থেকে এক অদ্ভুত ক্রুদ্ধ হিস হিসে শব্দ শোনা গেল, যেন কেউ খুব কাছে থেকে ক্রোধের বহিঃপ্রকাশ দেখাচ্ছে। টানেলের বাতাস হঠাৎ করে ভীষণ ঠান্ডা হয়ে গেল। মনে হলো তাদের শরীরের ভেতরে রক্ত জমে যাবে। এবার তারা শুধু অনুভব করলো না, শুনতে পেল টানেলের গভীর থেকে ভেসে আসছে এক তীব্র ক্রন্দনের শব্দ, যা ধীরে ধীরে আর্তনাদে পরিণত হলো। এ যেন কোনো মানুষের গভীর যন্ত্রণার বহিঃপ্রকাশ, অপমান আর পরাজয়ের কান্না। এই কান্না টানেলের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে ফেলার উপক্রম করল। মনে হলো কর্নেল বরগের অতৃপ্ত আত্মা যেন এই ক্রন্দনের মধ্যে দিয়ে তার করুণ অভিব্যক্তির আত্মপ্রকাশ ঘটাচ্ছে। তারা তিনজনই নিজেদের কানে হাত চাপা দিল। সেই আর্তনাদ এতটাই তীব্র আর বেদনাদায়ক যে তাদের মনে হলো তারা যেন কর্নেল বরগের সেই শেষ মুহূর্তের যন্ত্রণা অনুভব করতে পারছে। টানেলের প্রতিটা কোণ থেকে যেন সেই কান্না তাদের ঘিরে ধরছে। পালাবার কোনো পথ নেই। তাদের মনে হলো তারা শুধু টানেলের গভীরে প্রবেশ করেনি, তারা যেন অতীতের কোনো নির্মম যন্ত্রণার গভীরে ঢুকে পড়েছে। সেই তীব্র আর্তনাদ শেষ হতে না হতেই টানেলের ভেতর এক হিম শীতল নীরবতা নেমে এলো। অভ্র, রিয়া আর শুভ তিনজনেই পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তাদের কানে তখনও সেই যন্ত্রণাময় প্রতিধ্বনি বাজছে। এই অভিজ্ঞতা তাদের সব যুক্তি ও সাহসের শেষ বিন্দুতেও আঘাত হেনেছে। শুভর মুখ ফ্যাকাশে হয়ে গেছে, বুকের ভেতর হাতুড়ি পিটতে শুরু করে দিয়েছে। হঠাৎ করেই টর্চটা তার হাত থেকে পড়ে গেল। টর্চটা রেল লাইনের উপর কিছু দূর গড়িয়ে গিয়ে নিভে গেল, আর তাদের চারপাশে অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল। এই অপ্রত্যাশিত অন্ধকারে তাদের ভয় কয়েক গুণ বেড়ে গেল। আমার 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 ভালো লাগছে না। আমাদের আমাদের ফিরে যাওয়া উচিত। তার শরীর কাঁপছে, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। রিয়াও সন্ত্রস্ত হয়ে উঠেছে, কিন্তু তার সাংবাদিক মন তখনও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বলল, শুভ, শান্ত হ, আমরা টর্চ খুঁজে নিচ্ছি। কিন্তু শুভর তর সইছিল না। অন্ধকারে দিকভ্রান্ত হয়ে শুভ কয়েক পা পিছিয়ে এলো, আর রেল লাইনের স্লিপারের উপর পা পিছলে হুমড়ি খেয়ে পড়ল। প্রচণ্ড ব্যথা পেল, আর আর্ত চিৎকার টানেলের দেওয়ালে প্রতিধ্বনিত হলো। শুভ! রিয়া আর শুভ একসাথে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে অভ্রর ইএমএফ ডিটেক্টর আবারও পাগলের মতো বাজতে শুরু করলো। এবার তার রিডিং এতটাই বেশি যে যন্ত্রটা যেন নিজেই কেঁপে উঠছে। সেই সাথে সাউন্ড রেকর্ডার থেকে এক বিকট হিস হিস শব্দ বেরিয়ে আসছে, যা আগের চেয়েও বেশি স্পষ্ট। মনে হচ্ছে কেউ যেন তাদের কানের কাছে ফিসফিস করে কিছু বলছে, কিন্তু সেটা মানুষের ভাষা নয়, এক আদিম বিকৃত আওয়াজ। শুভ পড়ে যাওয়ার সাথে সাথেই যেন টানেলের ভেতরকার অদৃশ্য শক্তি আরও সক্রিয় হয়ে উঠল। তার শরীরের ঠিক পাশ দিয়ে রেল লাইনের উপর দিয়ে কিছু একটা দ্রুত গতিতে চলে গেল, যা তারা চোখে দেখতে পারল না, কিন্তু স্পষ্ট অনুভব করতে পারল। বাতাস কেটে এগিয়ে যাওয়ার একটা তীক্ষ্ণ শব্দ হলো, আর তাদের মনে হলো তাদের গা ঘেঁষে কিছু একটা চলে গেল। হে ভগবান, এখানে এখানে কিছু একটা তো আছেই। আঁধারের সুযোগ নিয়ে সেই অলৌকিক উপস্থিতি যেন তাদের উপর চেপে বসতে চাইছে। রিয়ার ব্যাগের জিপ হঠাৎ করে আপনা আপনি খুলে গেল, আর ভেতরের জিনিসপত্র ছিটকে রেল লাইনের উপর ছড়িয়ে পড়ল। তার ক্যামেরা, নোটবুক, পেন সবই অন্ধকারে হারিয়ে গেল। সে আতঙ্কিত হয়ে হাতড়ে সেগুলো কুড়ানোর চেষ্টা করল, কিন্তু কিছুই খুঁজে পেল না। শুভ ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার পা মুচকে গিয়েছিল। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে আবারও বসে পড়ল।
তার মনে হলো যেন অসংখ্য অদৃশ্য হাত তাকে টেনে ধরার চেষ্টা করছে, তাকে টানেলের গভীরের দিকে টেনে নিয়ে যেতে চায় তারা। সে আর্তনাদ করে উঠল। না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রিয়া আর অভ্র দ্রুত শুভর কাছে ছুটে গেল। অন্ধকারে তারা একে অপরকে ধরে রাখার চেষ্টা করছে। টানেলের ভেতরের বাতাসে পচা পাতার গন্ধ আর একটা মিষ্টি বোটকা গন্ধ মিশে এক ভয়াবহ পরিবেশ তৈরি হলো। মনে হলো যেন কোনো পচনশীল কিছু তাদের চারপাশ ঘিরে ধরেছে। ঠিক সেই সময় তাদের মাথার উপর থেকে এক ফোঁটা ঠান্ডা সান্দ্র তরল শুভর কপালে পড়ল। সে ভয়ে হাত দিয়ে সেটা মুছে ফেলল, আর টর্চের আলো জেলে রিয়া দেখল শুভর হাত রক্তে মাখামাখি। তার মাথার ওপর থেকে টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু কিসের রক্ত কে জানে। টানেলের পাথরের সিলিং থেকে এমনভাবে রক্ত ঝরছে যা অকল্পনীয়। তারা বুঝতে পারছে এটা কোনো প্যারানর্মাল অভিজ্ঞতা অর্জনের আকাঙ্ক্ষা তাকে এক অদ্ভুত নিয়ে যাচ্ছে, যেখানে ভয়, রহস্য আর এক অতৃপ্ত আত্মা মিলেমিশে একাকার হয়ে আছে। টানেলের ভেতরের বাতাসে পচা পাতার গন্ধ আরো তীব্র হলো, আর তাদের কানে যেন ভেসে আসছে এক অস্পষ্ট ফিসফিসানি, যা তাদের আমন্ত্রণ জানাচ্ছে আরও অন্ধকারে প্রবেশ করার জন্য। শুভ, রিয়ার অভ্র এক অস্বাভাবিক তাড়নায় টানেলের আরো গভীরে এগিয়ে চলছিল। শুভর মুচকে যাওয়া পা তাকে যন্ত্রণা দিচ্ছে, কিন্তু তার চোখে এক ঘোরের আবেশ। অভ্র যেন এক গভীর রহস্যের হাতছানিতে সাড়া দিচ্ছে। শুধু রিয়া একাকী এই অদৃশ্য টানের বিরুদ্ধে লড়ছে, তার কপালে চিন্তার ভাঁজ। টানেলের ভেতরটা এখানে আরো বেশি স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা। পাথরের দেওয়ালগুলোতে শ্যাওলা আর লতা গুল্মের আস্তরণ, যেন প্রকৃতি নিজেই এই পথ বন্ধ করে দিতে চাইছে। তারা হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দেখল রেল লাইন দুদিকে বেঁকে গেছে। একটি মূল টানেলের পথ ধরে সোজা চলে গেছে, আর অন্যটি একটি ছোট অন্ধকার গলির মতো প্রবেশপথের দিকে বাঁক নিয়েছে। এটা কি কোনো সাইড রুট? তার টর্চের আলো সেই সংকীর্ণ প্রবেশপথের ভেতরে ফেলল। অন্ধকারটা যেন সেখানে আরো ঘন, আরো রহস্যময়। অভ্রর ইএমএফ ডিটেক্টর আবার হালকাভাবে বেজে উঠল। মনে হচ্ছে এই পথেই কিছু আছে। এই পথের কথাই কি কর্নেল বলছিলেন? শুভ তার হাত পা টেনে টেনে সেই সংকীর্ণ প্রবেশপথের দিকে এগোতে লাগলো। তার কোনো দ্বিধা নেই, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই পথেই। তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে গভীর শোনাচ্ছে। রিয়া অনিচ্ছা সত্ত্বেও তাদের অনুসরণ করে যাচ্ছে। এই পথটা মূল টানেলের চেয়ে অনেক বেশি সংকীর্ণ এবং নোংরা। কিছু দূর এগোতেই তারা একটি পুরনো লোহার দরজা দেখতে পেল। দরজাটিতে মরচে ধরেছে, আর তার গায়ে খোদাই করা কিছু অস্পষ্ট প্রতীক। এগুলো কি? মনে হচ্ছে কোনো পুরনো নকশা। রিয়া দরজার গায়ে হাত বুলিয়ে দেখল। শুভ দরজার গায়ে হাত রাখতেই তার চোখগুলো বড় বড় হয়ে উঠল। আমার মনে হচ্ছে এই দরজাটা খোলা যাবে। তার কথা শেষ হওয়ার আগে দরজাটি এক কর্কশ শব্দ করে সামান্য খুলে গেল, যেন ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি সেটাকে ঠেলে দিয়েছে। ভেতরে প্রবেশ করে তারা দেখল এটি একটি ছোট পাথরের কুঠুরি। কুঠুরিটি ময়লার ধুলোয় ঢাকা, আর মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স রাখা। বাক্সটির ওপর পুরু ধুলোর আস্তরণ, আর তার পাশে একটি পুরনো হাতুড়ি পড়ে আছে। এই দৃশ্য এক অদ্ভুত শান্তিতে ভরা, যা টানেলের ভয়াবহ পরিবেশের সাথে বেমানান। অভ্রর ইএমএফ ডিটেক্টর এবার সম্পূর্ণ শান্ত, কোনো অস্বাভাবিক রিডিং নেই, যেন এই কুঠুরিটি সমস্ত অলৌকিক কার্যকলাপ থেকে মুক্ত। রিয়া দ্রুত বাক্সের দিকে এগিয়ে গেল। সে বাক্সের উপর থেকে ধুলো ঝাড়তেই দেখতে পেল
বাক্সের গায়ে একটি নাম খোদাই করা আছে, কর্নেল বড়গ। তারা তিনজনই বিস্ময়ে বাক্সটার দিকে তাকিয়ে রইল। তাদের মনে কোনো ভয় নেই, শুধুই কৌতূহল। রিয়া সাবধানে বাক্সের ঢাকনা খুলল। ভেতরে কিছু পুরনো কাগজপত্র, একটি ভাঙা কম্পাস এবং একটি ছোট চামড়ার ডায়েরি রাখা আছে। ডায়েরিটি খোলা আর তাতে শুকনো রক্তের দাগ লেগে আছে। রিয়া কাঁপা হাতে ডায়েরিটি তুলে নিল। ডায়েরির প্রথম পৃষ্ঠাতেই কর্নেল বড়গের নিজের হাতে লেখা কিছু অস্পষ্ট পংক্তি। My calculations were not in error. It is they who fail to understand my work. This tunnel যেন হাজার বছরের জমাট বাঁধা হতাশা তাদের চারপাশ থেকে ঘিরে ধরল। ডায়েরির পাতা থেকে একটা মিষ্টি বুটকা গন্ধ বেরিয়ে এলো, যা ক্রমশ গাঢ় হতে লাগল। অভ্রর হাতে থাকা ডায়েরিটা হঠাৎ করেই তীব্রভাবে কেঁপে উঠল। সেই কাঠের কুঠুরির ভেতরে তাপমাত্রা দ্রুত কমে যেতে শুরু করলো। হাড় হিম করা এক ঠান্ডা তাদের মজ্জার গভীরে প্রবেশ করল। শুভর ইএমএফ ডিটেক্টর, যা এতক্ষণ শান্ত ছিল, হঠাৎ পাগলের মতো বেজে উঠল। তার ডিসপ্লেতে অস্বাভাবিক রিডিং লাফালাফি করতে শুরু করলো। আবার কি হচ্ছে? ঠিক তখনই কুঠুরির দেওয়াল থেকে একটা অস্পষ্ট ম্লান আলো তাদের দিকে ছড়িয়ে পড়ল। সেই আলোতে তারা দেখল পাথরের দেওয়ালগুলোতে, তারা অনুভব করল সেই চরম মুহূর্তে কর্নেল বড়গের মানসিক অবস্থা। তাদের মনে হলো তারা শুধু সামনাসামনি দেখছে না, তারা যেন সেই ঘটনার অংশ হয়ে গেছে। দেওয়ালের সেই ভয়ঙ্কর প্রতিচ্ছবিগুলো ধীরে ধীরে ম্লান হয়ে গেল। কুঠুরির আলো আবার স্বাভাবিক হলো এবং ইএমএফ ডিটেক্টরও শান্ত হয়ে গেল। কিন্তু এই দৃশ্য তাদের মনের গভীরে এমনভাবে গেঁথে গেল যে তাদের আর কোনো কথা বলার শক্তি ছিল না। তারা বুঝতে পারল টানেলের ভেতরের ভৌতিক কার্যকলাপ শুধু তার বাইরের রূপ। আসল ভয়াবহতা লুকিয়ে আছে এক অতৃপ্ত মানুষের গভীর যন্ত্রণায়, যা তাদের নিজেদের মানসিক অবস্থা বিপর্যস্ত করে তুলেছে। তারা এখন শুধু টানেলের রহস্য উন্মোচনকারী নয়, তারা যেন কর্নেল বড়গের শেষ জীবনের যন্ত্রণার অংশীদার হয়ে উঠেছে। কর্নেল বড়গের ডায়েরি খুঁজে পাওয়ার পর এবং তার যন্ত্রণাময় শেষ মুহূর্তের প্রতিচ্ছবি দেখার পর শুভ, রিয়ার, অভ্র যেন এক ভিন্ন জগতের বাসিন্দা হয়ে গেল। তাদের ভয় কেটে গেল, তার বদলে জন্ম নিল এক গভীর অস্থিরতা আর চাপা যন্ত্রণা। তারা যেন কর্নেল বড়গের সেই অভিশপ্ত ইতিহাসের সাক্ষী হয়ে রইল। শুভর পা মুচকে গেলেও এখন আর ব্যথা অনুভব করছে না। তার চোখ দুটি নিষ্পলক, যেন সে অদৃশ্য কিছু দেখছে। সে হঠাৎ করেই ডায়েরির শেষ পাতাগুলোর দিকে তাকালো। সেখানে কর্নেল বড়গ মুক্তির কথা লিখেছিলেন। মুক্তি, তিনি মুক্তি চেয়েছিলেন। তার স্বর অস্বাভাবিক শান্ত, যেন অন্য কারো কণ্ঠস্বর। রিয়া বরাবরই যুক্তিতে বিশ্বাসী। সেও এখন তার ভেতরের সাংবাদিকতাকে ছাপিয়ে এক গভীর মানবিকতার ডাকে সাড়া দিচ্ছিল। সে বুঝতে পারছে কর্নেল বড়গের আত্মা আসলে প্রতিহিংসা পরায়ণ নয়, বরং সে শুধু মুক্তি চাইছে। তার অতৃপ্ত আত্মা টানেলের অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া ভাবছিল তারা কি তাকে মুক্তি দিতে পারবে। তার হাতে থাকা ক্যামেরাটা এখন আর শুধু প্রমাণ রেকর্ড করার যন্ত্র নয়, যেন এক নীরব সাক্ষী। অভ্রর চোখে এতক্ষণ ভয় ছিল, তার ভেতরেও এক নতুন উদ্দেশ্য জেগে উঠল। সে তার ইএমএফ ডিটেক্টরটা পকেট থেকে বের করল। যন্ত্রটা এখন শান্ত, কিন্তু অভ্র যেন তার ভেতরের শক্তি অনুভব করতে পারছে। তার মনে হচ্ছে এই টানেলের ভেতরেই কর্নেলের মুক্তির চাবিকাঠি লুকোনো আছে। আমাদেরকেই কর্নেলকে সাহায্য করতে হবে। তাদের তিনজনের মুখেই এক নতুন দৃঢ়তা ফুটে উঠল। তারা একে অপরের দিকে তাকালো। চোখে চোখে যেন এক নীরব বোঝাপড়া হলো।
তাদের উদ্দেশ্য এখন আর রহস্য উন্মোচন বা সংবাদপত্রের আর্টিকেলের জন্য তথ্য সংগ্রহ করা নয়। তাদের উদ্দেশ্য এক অতৃপ্ত আত্মাকে শান্তি দেওয়া, মুক্তির পথের খোঁজ দেওয়া। তারা আবার ডায়েরির পাতা উল্টে দেখতে লাগলো। কর্নেল বোরক তার ডায়েরিতে একটি কাজ সম্পূর্ণ হোক। তিনি টানেল তৈরি করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করেছিলেন, কিন্তু তারপরেও সামান্য ভুলের জন্য তাকে চরম অপমানিত হতে হয়েছিল। তার আত্মা এখনই এই টানেলের সঙ্গে বাঁধা পড়ে আছে। অভ্র তার ডিটেক্টর রেখে ডায়েরির একটি পাতায় তার সমস্ত মনোযোগ একত্রিত করল। কর্নেল বরক লিখেছিলেন তার টানেলের নকশা সম্পূর্ণ হয়েছে, কিন্তু নকশার একটি অংশ ব্রিটিশ কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছেন। সেই অংশটি ছিল টানেলের শেষ প্রান্তে একটি প্রতীকী স্তম্ভ স্থাপন, যা তার কাজ শেষ হওয়ার প্রতীকী চিহ্ন হবে, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। এখানে লেখা আছে যে তিনি একটি প্রতীকী স্তম্ভ স্থাপন করতে চেয়েছিলেন তার কাজ শেষ করার প্রতীক হিসেবে। হয়তো হয়তো এটা স্থাপন করতে পারলেই তার আত্মা মুক্তি পাবে। তাহলে আমাদের সেই স্তম্ভটা তৈরি করতে হবে, কিন্তু কিভাবে? ঠিক সেই মুহূর্তে টানেলের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস ছুটে এলো, আর কর্নেল বরগের কণ্ঠস্বর আবার ভেসে এলো, এবার আরো স্পষ্ট, আরো আবেগপ্রবণ। My labor was left undone. I was cast into humiliation. Please, please release me from these eternal bonds. শুভ পাথরের দিকে তাকিয়ে বলল, তিনি নিজেই বলে গেছেন, তার অপমান মুছে ফেলা হবে তখনই যখন তার এই অসমাপ্ত কাজ শেষ হবে। এই টানেল তার জীবনের সবচেয়ে বড় সৃষ্টি। এই প্রতীকী স্তম্ভই হয়তো তার আত্মাকে শান্তি দেবে। তারা বুঝতে পারল কর্নেল বরগের আত্মা মুক্তি দিতে হলে তাদের সেই প্রতীকী স্তম্ভটি তৈরি করতে হবে, কিন্তু কিভাবে? তাদের কাছে কোনো সরঞ্জাম নেই। ঠিক সেই মুহূর্তে অভ্র কুঠুরি থেকে আনা ভাঙা কম্পাস এবং হাতুড়িটির দিকে তাকালো। হয়তো হয়তো এগুলোই আমাদের সরঞ্জাম। কর্নেল নিজেই তার মুক্তির পথ আমাদের হাতে তুলে দিয়েছেন। তারা সেই প্রতীকী পাথরটির কাছে ফিরে এলো। তারা জানে না কাজটা কিভাবে সম্পন্ন হবে, কিন্তু তাদের মনে এক গভীর বিশ্বাস জন্মাচ্ছে। শুভ হাতুড়ি আর কম্পাসটি পাথরের ওপর রাখল। রিয়া ডায়েরির সেই পাতাগুলো পড়তে লাগলো, যেখানে কর্নেল বরক তার মুক্তির আকাঙ্ক্ষার কথা লিখেছিলেন। অভ্র চোখ বন্ধ করে কর্নেল বরগের আত্মাকে অনুভব করার চেষ্টা করল। শুভ যখন হাতুড়িটি পাথরের ওপর রাখল, তখন একটি মৃদু কম্পন শুরু হলো। টানেলের ভেতর থেকে একটা নীলচে আভা বেরিয়ে এসে তাদের চারপাশ দিয়ে ঘিরে ধরল। সেই আলোতে তারা দেখল পাথরের গায়ে অস্পষ্টভাবে কিছু চিত্র ফুটে উঠেছে। একটি সম্পূর্ণ টানেলের চিত্র, যেখানে তার শেষে একটি সুউচ্চ স্তম্ভ দাঁড়িয়ে আছে। কম্পন তীব্র হলো। টানেলের বাতাস যেন এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। কর্নেল বরগের কণ্ঠস্বর আবার শোনা গেল, তবে এবার তা যন্ত্রণার নয়, বরং এক গভীর শান্তির। Finally I've been rid of this curse, and for that you shall have my eternal gratitude. At last I am set free. আস্তে আস্তে নীলচে আভা মিলিয়ে গেল, কম্পন থেমে গেল। টানেলের ভেতরটা আবার স্বাভাবিক নীরবতায় ফিরে এলো। অভ্রর ইএমএফ ডিটেক্টর সম্পূর্ণ শান্ত। তারা বুঝতে পারল কর্নেল বরগের আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। টানেল আর অভিশপ্ত রইল না। তারা তিনজনই গভীর শ্বাস নিল। তাদের ক্লান্তি, ভয় আর মানসিক অবসাদ যেন এক নিমেষে দূর হয়ে গেল। টানেল থেকে বেরিয়ে আসার সময় বাইরের সূর্যের আলো তাদের চোখে ধাঁধা লাগালো। তারা পেছন ফিরে তাকালো বরক টানেলের দিকে। সেটি আর কোনো ভয়ানক টানেল নয়,
এটি এক অতৃপ্ত আত্মার মুক্তি আর এক করুণ ইতিহাসের নীরব সাক্ষী। 3 বন্ধুর এই অভিযান শুধু বরফ টানেলের রহস্য উন্মোচন নয়, এটি ছিল একটি আত্মার সঙ্গে এক আবেগপূর্ণ সংযোগ এবং তার মুক্তির পথে সহায়ক হওয়ার এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। তারা জানে এই টানেলের অন্ধকার গভীরে অর্জন করা অতিপ্রাকৃত অভিজ্ঞতা তাদের সারা জীবনের পথের সঙ্গী হয়ে থাকবে।